টিকল না ইসরায়েলের আপত্তি, ফিলিস্তিনিকে ইউরোপের 3 দেশের স্বীকৃতি। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ের পক্ষ থেকে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসে গত সপ্তাহে। ইউরোপের এই 3 দেশের এমন ঘোষণায় ক্ষুব্ধ হয় ইসরায়েল, জানায় আপত্তি, কিন্তু সে আপত্তি টেকেনি। অবশেষে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে 3 দেশই। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদন জানিয়েছে, মঙ্গলবার তালিকায় সর্বশেষ দেশ হিসেবে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় আয়ারল্যান্ড। এর আগে একই দিন ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন ও নরওয়ে। আইরিশ সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আজ সকালের মন্ত্রিসভার বৈঠকে এই স্বীকৃতির অনুমোদন দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার ফিলিস্তিনিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় এবং ডাবলিন ও রামাল্লার মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তারা সম্মত হয়েছে। রামাল্লায় আয়ারল্যান্ডের একটি পূর্ণ দূতাবাসের পাশাপাশি ফিলিস্তিনিতে আয়ারল্যান্ডের একজন রাষ্ট্রদূত নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন, এই পদক্ষেপ শান্তির আশা বাঁচিয়ে রাখার জন্য। এক বিবৃতিতে তিনি বলেছেন, আয়ারল্যান্ডের এই সিদ্ধান্ত আশা বাঁচিয়ে রাখার জন্য এবং এটা বিশ্বাস করা যে ইসরায়েল এবং ফিলিস্তিনের জন্য শান্তি ও নিরাপত্তার পাশাপাশি থাকার একমাত্র উপায় হল দ্বিরাষ্ট্র সমাধান। এর আগে ফিলিস্তিনিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় স্পেন এবং নরওয়ে। মঙ্গলবার 2 দেশের পক্ষ থেকে এই ঘোষণা আসে বলে জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা ও ফ্রান্স 24। রাশিয়ার বিরুদ্ধে পরমাণুস্ত্র ব্যবহার করে মার্কিন স্যাটেলাইট ধ্বংসের অভিযোগ। ভূখণ্ড ছাড়িয়ে মহাকাশেও চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার উত্তেজনা বাড়ছে। প্রযুক্তিগত এই যুদ্ধে যুক্তরাষ্ট্র বেশ এগিয়ে। দেশটিকে টেক্কা দিতে মহাকাশ ভিত্তিক বিভিন্ন অভিযান চালাচ্ছে চীন, রাশিয়া। মস্কোর বিরুদ্ধে পরমাণুস্ত্র ব্যবহার করে স্যাটেলাইট ধ্বংসের অভিযোগ করেছে ওয়াশিংটন, যদিও মস্কো তা অস্বীকার করেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্পেস প্রতিযোগিতায় বেশ এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটিকে টেক্কা দিতে বিভিন্ন মহাকাশযান ভিত্তিক অভিযান চালাচ্ছে চীন এবং রাশিয়া। 2023 সালের ইউনিয়ন অব কনসার্নড সায়েন্টিস্ট ইউএস এর সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, 7,500-এরও বেশি অপারেশনাল স্যাটেলাইট পৃথিবীকে প্রদক্ষিণ করছে। তার মধ্যে 5,000-এরও বেশি মার্কিন মালিকানাধীন, যার বেশিরভাগই বাণিজ্যিক। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে চীন। সম্প্রতি দেশটির স্যাটেলাইট উৎক্ষেপণ বাড়িয়েছে। ইউসিএস এর তথ্য অনুযায়ী চীনের স্যাটেলাইট রয়েছে 628টি। বর্তমানে পৃথিবীর কক্ষপথে 10,500-এরও বেশি স্যাটেলাইট রয়েছে বলে জানায় ইউরোপিয়ান স্পেস এজেন্সি। মহাকাশে বিভিন্ন দেশের স্যাটেলাইট তৎপরতাকে উদ্বেগজনক বলছে বিশেষজ্ঞরা। সম্প্রতি মহাকাশে পরমাণুস্ত্র প্রয়োগ করে রাশিয়া স্যাটেলাইট ধ্বংসের পরিকল্পনা করছে এমন ভয়ঙ্কর দাবি করে মার্কিন গোয়েন্দা সংস্থা, যদিও মস্কো তা অস্বীকার করেছে। এর আগে চীন, রাশিয়া স্থলভিত্তিক উচ্চ ক্ষমতার লেজার, অ্যান্টি স্যাটেলাইট ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন যন্ত্র পরীক্ষা এবং মোতায়েন করছে বলেও দাবি করে ওয়াশিংটন। অন্যদিকে খোদ যুক্তরাষ্ট্রই মহাকাশে অস্ত্র মোতায়েনের চেষ্টা করছে বলে অভিযোগ করে রাশিয়া। এতে ভূখণ্ড ছাড়িয়ে মহাকাশেও যুদ্ধের সংখ্যা দেখছেন বিশেষজ্ঞরা। সত্যি কি রাফা থেকে পিছু হটেছে ইসরায়েলি বাহিনী? জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজের রায়ের পর ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার সর্বদক্ষিণের মিশর সীমান্তবর্তী শহর রাফা থেকে পিছু হটেছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে। তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকা রাফা থেকে তাদের বাহিনীকে পিছিয়ে দিয়েছে। এতে বলা হয়, ইহুদিয়ত আহরনট পত্রিকা দাবি করেছে যে ইসরায়েলি সেনাবাহিনী রাফা শহর থেকে তাদের গিভাতি ব্রিগেড প্রত্যাহার করেছে। এর আগে শুক্রবার আইসিজে ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয়। একই সাথে রাফা ক্রসিং খুলে দেওয়ার এবং আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি। সংবাদপত্রটি বলেছে, ইসরায়েলকে রাফা ক্রসিং খুলতে হবে বলে আইসিজের রায়ের পর সেনাবাহিনী শহরের পূর্বে তাদের বাহিনী কমিয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবির কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জানা গেছে, রাফা ইতিমধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর 4টি কমব্যাট ব্রিগেড অবস্থান করছে, আর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে। আইসিজের রায়ের পর আবারও উন্মোচিত যুক্তরাষ্ট্রের ভণ্ডামি। মানবাধিকার এবং আন্তর্জাতিক আইনের বৈশ্বিক নেতা হিসেবে যুক্তরাষ্ট্র নিজেকে জাহির করে থাকে। তবে শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলকে গণহত্যা কনভেনশনের অধীনে তার দায়বদ্ধতা মেনে চলার এবং গাজার রাফায় অবিলম্বে আক্রমণ বন্ধ করার নির্দেশ দেওয়ার পরই স্পষ্টত নীরব ছিল ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের পক্ষ থেকে আবার কোনো প্রকাশ্য বিবৃতি দেওয়া না হলেও 2022 সালের মার্চে একই আদালতে প্রায় অভিন্ন রায়ের পর ঘটেছিল সম্পূর্ণ বিপরীত ব্যাপার।
রাশিয়াকে অবিলম্বে ইউক্রেনের সামরিক অভিযান স্থগিত করার নির্দেশ দিয়েছিল হেগের আইসিজে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আদেশটিকে স্বাগত জানিয়ে বলেছিল, এই আদালত জাতিসংঘ সনদের অধীনে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওই আদেশ মস্কোকে মেনে চলার আহ্বান জানায় বাইডেন প্রশাসন। ইসরায়েলের বিরুদ্ধে এবার আদেশের পর এ ধরনের কোনো বিবৃতি দেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্রদের এক বাক্যে যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। তাদের মুখস্থ করার জবাব ছিল, রাফা সম্পর্কে আমাদের অবস্থানে স্পষ্টতা এবং ধারাবাহিকতা রয়েছে। কিন্তু ওয়াশিংটন নীরব থাকলেও তাৎপর্যপূর্ণ এই রায় ইসরায়েলকে এবং এর প্রধান সামরিক এবং কূটনৈতিক পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রকে বিশ্ব জনমত থেকে আরও বিচ্ছিন্ন করতে কাজ করে। সৌদির উপর অস্ত্র নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। এ বিষয়ে জানাশোনা আছে এমন একজন ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই নিষেধাজ্ঞার বিষয়ে এরই মধ্যে সৌদি আরবকে ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। 2021 সালে দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশেষ করে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের উপর সৌদির সামরিক অভিযানে ব্যাপক প্রাণহানি এবং রিয়াদের মানবাধিকার রেকর্ড নিয়ে নাখোশ ছিলেন তিনি। এছাড়াও 2018 সালে ওয়াশিংটন পোস্টের সাংবাদিক এবং রাজনৈতিক প্রতিপক্ষ জামাল খাশোগির হত্যাকাণ্ড নিয়েও সৌদির বিরুদ্ধে সরব ছিল মার্কিন প্রশাসন। বাইডেন সরকারের এমন অবস্থানের জেরে মার্কিন অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরবের কাছে বেশ কয়েক ধরনের অস্ত্র বেচার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যদিও যুগের পর যুগ ধরে সৌদির কাছে এইসব অস্ত্র বেচে আসছিল আগের মার্কিন সরকার। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন গত বুধবার বলেছেন, পারমাণবিক শক্তি, নিরাপত্তা, প্রতিরক্ষা সহযোগিতা এবং রিয়াদ ও তেল আবিবের সম্পর্ক স্বাভাবিক করতে একগুচ্ছ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন আহমেদিনেজাদ। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে ইরানে। আগামী 28 জুন ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচন হবে। দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ এই নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। মাহমুদ আহমেদিনেজাদ 2005 থেকে 2013 সাল পর্যন্ত পরপর 2 মেয়াদে ইরানের প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি রাজধানী তেহরানের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেন। ইরানের গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে জানায়, সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের সমর্থকদের দ্বারা পরিচালিত হয়ে টেলিগ্রাম চ্যানেল দোলাত বাহারে শনিবার এক ভিডিও বার্তায় আহমেদিনেজাদ বলেছেন, পরিবর্তনগুলো খুব ঘন ঘন হচ্ছে। এটা শুধু ইরান নয়, সারা বিশ্বে। আমি আশা করি আমরা শীঘ্রই সুন্দর পরিবর্তন দেখতে পাবো। ইরানের বর্তমান পার্লামেন্টে আহমেদিনেজাদের বেশ কিছু সমর্থক রয়েছেন। তারা ইতিমধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে আহমেদিনেজাদের প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনাকে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করেছেন, ইরানের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদদের মধ্যে আহমেদিনেজাদ অন্যতম। ইরানের পার্লামেন্টে তাবরিজ অঞ্চলের প্রতিনিধি আহমদ আলী রেজা বেগি বলেছেন, যদি মাহমুদ আহমেদিনেজাদ প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তবে আমরা জয় পাবই। তবে তিনি 2017 এবং 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে আহমেদিনেজাদের প্রার্থিতা বাতিল করার বিষয়টি নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আহমেদিনেজাদকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে গার্ডিয়ান কাউন্সিল তার প্রার্থিতার অনুমোদন দেবে, কারণ তিনি যদি প্রার্থী হন এবং এই প্রার্থিতাও যদি বাতিল হয়ে যায় তবে এটি খুব বাজে পরিণতি নিয়ে আসবে। যুক্তরাষ্ট্রকে কিমের হুঁশিয়ারি। জল এবং আকাশ সীমায় গোয়েন্দা বিমান আর জাহাজ পাঠিয়ে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া মিলে সার্বভৌমত্বে আঘাতের চেষ্টা করেছে বলে অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া। উভয় দেশকে অভিযুক্ত করে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন বলেছেন, তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড উত্তর কোরিয়ার জাতীয় সার্বভৌমত্ব এবং দেশের নিরাপত্তাকে গুরুতরভাবে লঙ্ঘন করে। রোববার উত্তর কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানায়, আকাশ এবং জলসীমায় গোয়েন্দা বিমান এবং জাহাজ পাঠিয়ে সার্বভৌমত্ব ক্ষুণ্ণের চেষ্টা চালিয়েছে অভিযুক্ত দেশ দুটি। ওয়াশিংটন এবং সিউল যদি নিকট ভবিষ্যতে বাড়াবাড়ি করে তবে তাদের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, 13 থেকে 24 মের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত পর্যবেক্ষণকারী বিমানের মধ্যে অন্তত 16টি কোরীয় উপদ্বীপের উপর উড়িয়েছে। আর কোস্ট গার্ডের টহল কার্যক্রম বাড়িয়ে সামরিক উত্তেজনা সৃষ্টির পায়তারা করছে সিউল। সরকার অবশ্যই আদালতের রায় অনুযায়ী তারেককে ফিরিয়ে আনবে মনে করেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তারেক জিয়াকে লন্ডন থেকে ফিরিয়ে এনে আদালতের রায় বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, এখন একটাই কাজ, ওই কুলঙ্গারটাকে ফেরত নিয়ে আসা। 10টা অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি, গ্রেনেড মামলার সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতিতে চ্যাম্পিয়ন তারেক জিয়া যেখানেই থাক আমরা তাকে ফিরিয়ে আনব। তিনি আরও বলেন, ইতিমধ্যে ব্রিটিশ সরকারের সঙ্গে আমরা আলোচনা করেছি, ওই সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক জিয়াকে যেন বাংলাদেশে ফেরত দেয়। আমরা তাকে নিয়ে এসে সাজা কার্যকর করব। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা
তার সরকারি বাসভবনে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এই কথা বলেন। রাশিয়া থেকে 15টি হেলিকপ্টার কিনছে ইরান। রাশিয়ার কাছ থেকে 15টি হেলিকপ্টার কেনার একটি চুক্তি করেছে ইরান। এইসব হেলিকপ্টারে রাতেও দেখার মতো যন্ত্র থাকবে। সদ্য প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের সময় এইসব হেলিকপ্টার কেনার চুক্তি হয়েছিল। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির একজন কর্মকর্তার বরাত দিয়ে এই খবর দিয়েছে বার্তা সংস্থা ইরনা। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ এবং উদ্ধার সংস্থার প্রধান বাবাক মাহমুদ ইরনাকে বলেছেন, প্রেসিডেন্ট রাইসির সময় রাশিয়ার কাছ থেকে রাতে দেখা পাবে এমন 12টি উদ্ধার হেলিকপ্টার এবং 3টি অগ্নি নির্বাপক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ইরান। তিনি জানান, এই চুক্তিটি গত এপ্রিলের শেষের দিকে রাশিয়ার বিশেষ হেলিকপ্টার উৎপাদনকারী কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে স্বাক্ষরিত হয়েছিল। বর্তমান ইরানি ক্যালেন্ডার বছরের শেষ দিকে 4টি হেলিকপ্টার সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে রাশিয়া। যে কোনো সময় ইসরায়েলে হামলা। ইসরায়েলে যে কোনো সময় হামলা হতে পারে বলে হুমকি দিয়েছেন ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহ মহাসচিব হাসান নাসরুল্লাহ এই হুমকি দেন। লেবাননের প্রতিরোধ ও মুক্তি দিবসে টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ইসরায়েলে হুট করে হামলা চালানো হতে পারে, এই জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে বলেও জানিয়ে দেন নাসরুল্লাহ। হিজবুল্লাহ মহাসচিব নাসরুল্লাহ বলেন, গাজায় হামলা চালিয়ে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি তারা, এমনকি তাদের নেতারাও সেই কথা স্বীকার করেছেন। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান এই কথা বলেছেন, এবার আমাদের কাছ থেকে সারপ্রাইজ হামলার জন্য প্রস্তুত হন। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর বলছে, গত বুধবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান তাসি হেনিগাবি এক বৈঠকে বলেন, তারা কোনো কৌশলগত জয় পাননি, এমনকি জিম্মিদের মুক্ত করে আনতে কোনো চুক্তিও করতে পারেননি। হামাসকে তারা সরাতেও পারছেন না, আবার সেখানে রাখতেও পারছেন না।